প্রথম দফার ভোট 152 কেন্দ্রে সোমবার এই সবকটি কেন্দ্রের ভোটার তালিকা চূড়ান্ত। 6 এপ্রিল প্রথম দফার ভোটের জন্য মনোনয়নের শেষ দিন। সেদিন যে লিস্ট প্রকাশ করা হবে তাতেই হবে ভোট। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর কমিশনের। এবার রাজ্যে দু দফায় বিধানসভা ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার। সেদিন 152টি বিধানসভা কেন্দ্রে ভোট। সোমবার সকালে চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকার একটি সাবলিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, 152টি কেন্দ্রের জন্য এটাই শেষ সাপ্লিমেন্টারি তালিকা। এর প্রেক্ষিতে সোমবার পর্যন্ত ভোটার লিস্ট চূড়ান্ত করে ফেলা হয়েছে। এই তালিকা মেনেই 23 এপ্রিল 152টি কেন্দ্রের প্রথম দফার ভোট। গত রবিবার এই খবর দেখানো হয়েছিল নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরেই শিলমোহর। সোমবার চূড়ান্ত হওয়া ভোটার তালিকাতেই হবে প্রথম দফার ভোট। এই তালিকা প্রকাশ করা হবে 6 এপ্রিল। সেদিন প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিনে যে ভোটার তালিকা সেই অনুযায়ী ভোট হয়। সাধারণত ভোটার লিস্ট চূড়ান্ত করার পরে ভোট ঘোষণা করা হয়, কিন্তু এবার পশ্চিমবঙ্গে তা হয়নি, কারণ এসআইআর এখনো লক্ষ লক্ষ নাম বিবেচনাধীন। এই পরিস্থিতিতে 6 এপ্রিল তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিন প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন। ওই শেষ দিনের তালিকাতেই হবে ভোট। কমিশন জানিয়েছে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় 45 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। 60 লাখ মধ্যে প্রায় 75-80% নিষ্পত্তি হয়ে গেছে। See, whatever has been deleted by the honorable judges. You cannot say that they were wrongly deleted. Go through the Supreme Court orders. Hearing was not required as per Supreme Court orders. They had to see all the documents which are submitted, all the cut-off dates, सब कुछ আছে between ECI and Supreme Court আছে। যে orders আমার কাছে আসে ECI Supreme Court পরে ওটা আমি ফলো করি। গত 10 মার্চ সুপ্রিম কোর্টে ছিল বাংলার এসআইআর মামলার শুনানি। সেখানে সুপ্রিম কোর্ট মৌখিকভাবে বলেছিল, ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। তবে এ নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। যাদের নামের এখনো নিষ্পত্তি হয়নি তাদের ভোটের ভবিষ্যৎ কি? বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভোটার তালিকায় আর নাম উঠবে প্রায় 15 লক্ষের তথ্য যাচাই এখনো বাকি। সেই তালিকায় থাকা যোগ্য ভোটারদের নাম উঠবে। বিচারাধীনের তালিকায় থাকা যোগ্যদের আদৌ ভোটাধিকার? কমিশনের আইন অনুসারে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। একমাত্র আদালতের নির্দেশেই নাম যুক্ত হতে পারে তালিকায়। মৌখিকভাবে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার কথা বলা হয়। শুনানির সময় মন্তব্য করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশে এই মন্তব্যের উল্লেখ ছিল না। আমরা অলরেডি সার্কুলার ইস্যু করেছি অনেক দিন আগে টু অল দ্য ডিওস এন্ড ইআরওস কি যে ইলেকশন আপনার ফার্স্ট ফেজ 6 এপ্রিলে লাস্ট ডে অফ নমিনেশন আছে, 27 তারিখ আগে যেটা ফর্ম 6 পাবো আর ওটা নিষ্পত্তি হবে আর যদি এলিজিবল হবে ওটা 6 তারিখ রোলে আসবে। আর আপনার 9 তারিখ যে ফেজ 2 আছে ওখানে যা আছে 30 তারিখ পর্যন্ত যে ফর্ম আসবে আর নিষ্পত্তি হবে, এলিজিবল হবে, ওটা রোলে আসবে আপনার ফেজ 2 তে। আজকে যদি কোনো ফর্ম আসবে আর আমরা যদি কোথায় কোনো দেব, ওটা যদি ডিসপোজ হয়ে থাকে, দ্যাট ক্যানট কাম উইদিন দ্য অ্যাম্বিট অফ দিস ইলেকশন। সিইও অফিসে কোনো সফটওয়্যার আছে বা কোনো এনেবলমেন্ট আছে কি আমি সিঙ্গেল ভোটার অ্যাড করতে পারবো কি ম্যানেজ করতে পারবো? ফর্ম 6 জমা করে ভোটার লিস্টে বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। আর এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা, নাম তো কেটেছেই, দেখে দেখে উকুন বেঁচেছে। নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। এই 30,000কে যদি আপনি যারা বাদ গেছে না ঢুকিয়ে বিজেপির কথায় বাংলাকে দখল করার জন্য বহিরাগতদের ঢোকান, তাহলে জেনে রাখুন মানুষ আপনাদের একটি ভোটও দেবে না, মানুষ আপনাদের কোনো ক্ষমা করবে না। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্ম ফিল আপ করতে হয়। এই ফর্ম 6 নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের।
তাদের দাবি ফর্ম 6 জমা করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এ নিয়ে মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, নির্বাচন কমিশনের সঙ্গে মিলে জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিজেপির এজেন্টরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম 6 জমা দিয়েছেন। এগুলি ভোটার তালিকায় নাম তোলার সাধারণ আবেদন বলে মনে হচ্ছে না। বিষয়টি উদ্বেগের। এই আবেদনগুলি এমন ব্যক্তিদের হতে পারে যারা বাংলার বাসিন্দা নন বা রাজ্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একই ঘটনা দেখা গিয়েছিল বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের আগে। এই ঘটনাগুলি সত্যি হলে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করা। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারাধীনদের নিষ্পত্তি চলছে। এই সময়ে সিইও প্রায় 30,000 ফর্ম 6 এর আবেদনপত্র পেয়েছেন। আশা করি জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ করবে। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে। আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের। এই করে বিহারে রেলে করে লোক নিয়ে এসে ভোট দিয়ে গেছে হরিয়ানা থেকে। একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে বস্তা বস্তা ফর্ম জমা দিচ্ছে। লজ্জা করে না? সাহস থাকে, হিম্মত থাকে, সামনাসামনি লড়াই করো। মেঘের আড়াল থেকে ছুপা রুস্তমের মতো লড়াই করবে না। অন্য রাজ্যের 30,000 বাসিন্দার নাম এ রাজ্যে ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। এই অভিযোগ নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে, তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন। তাদের দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপারস, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। দেয়ার ইজ নো নিষেধ। এখানে ইচ এন্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায়, ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে, কি আছে নিয়ে আছে। বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও, ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দপ্তরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল, কি কে 15টা বস্তা নিয়ে গেল, এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। ওনাদের ইচ্ছে যাই লেখুন। তৃণমূল কংগ্রেসের তো সমস্যা হচ্ছে, ভারতের কোনো নাগরিক এখানে ভোটার হতে পারে না। আমাদের এখানে ভোটার হওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে আসতে হবে। আজকে যদি কেউ বিহারে থাকে আর বেঙ্গলে এসে কাজ করে, ও কি ভোটার হতে পারে না? ইউপিতে কেউ থাকে, উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, আর এখানে এসে কাজ করে, কে এখানে বাস করে, তো ভোটার হতে পারে না। তার মানে ভারতীয়রা এখানে ভোট দিতে পারবে না, এখানে শুধু বাংলাদেশি। নিউজ 18 বাংলা। সিইও অফিসে ঘর ভর্তি ফর্ম 6, ঘরের মধ্যে থরে থরে ফর্ম 6। তৃণমূলের দেওয়া একটা ভিডিও, তারই চাঞ্চল্য। সিইও অফিসের ছবি বলে দাবি তৃণমূলের। Bundles and sacks of Form 6 applications are being brought in and they are being submitted. उच्चतम न्यायालय ने क्लियरली कहा था कि वोटर इंक्लूजन या डिलीशन का फैसला जुडिशियल अथॉरिटीज करेंगी, एडमिनिस्ट्रेटिव ऑफिसर्स नहीं करेंगे। फिर भी 30,000 एप्लीकेशन सीईओ ऑफिस प्रोसेस कर रहा है। ये कानून प्रक्रिया नहीं है, ये सुप्रीम कोर्ट के ऑर्डर का उल्लंघन है, ये इरेगुलरिटी नहीं है, ये कंटेम्प्ट ऑफ कोर्ट है।
और ये जो पैटर्न है, ये वोट लूट का जो प्रयास है, ये पूरे देश में हमने देखा है। ঘর ভর্তি ফর্ম 6 এর ছবি পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওয়েক্স স্যান্ডেলে কমিশনকে করা আক্রমণ। ভিডিও পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ভোটার তালিকার কারচুপি নিয়ে নোংরা খেলায় বিজেপি সিদ্ধহস্ত। দিল্লি এবং মহারাষ্ট্রে মহড়ার পর এখন বাংলায় আসল ম্যাচ খেলছে। ভিডিওতে স্পষ্ট ভুয়ো ফর্ম 6 এর আবেদনপত্র ভর্তি অসংখ্য বাক্স সিইও দপ্তরে জমা দেওয়া হচ্ছে এবং দপ্তরের 3 তলায় রাখা হয়েছে স্তূপাকৃত ফর্ম 6। ফর্ম 6 জমা দিতে বাধা নেই, যে কেউ ফর্ম 6 জমা দিতে পারেন। কমিশন ফর্ম 6 জমা নিতে বাধ্য। তৃণমূলের তোলা অভিযোগে মন্তব্য সিইও। এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপারস, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়, দেয়ার ইজ নো নিষেধ। এটা যখন আসে আর আমার কাছে খবরও থাকে না অ্যাজ সিইও কি আমাকে জাসুস লাগাতে হবে, কিছু লাগাতে হবে, কত এসছে নিয়ে এসছে। এখানে ইচ অ্যান্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায়, ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে, কি আছে নিয়ে আছে, কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ। অভিযোগ, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম, আর এই নিয়ে হাওয়া গরম। বিশেষ সম্প্রদায়ের দিকে টার্গেট করেছে। মুসলিম ডমিনেন্ট যেখানে পপুলেশন আছে, ভোটারের সংখ্যা, সেখানে তাদের কাগজ থাকা সত্ত্বেও নাম বাদ কিংবা অ্যাডজুডিকেশন, মুসলিম নাম দেখছে আর ফর্ম ভরছে। ওরা কিন্তু বৈধ ভোটার, তারা বুঝতেই পারছে না, সমস্ত কাগজ থাকা সত্ত্বেও তাদের নাম বাঁচাচ্ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা তো শুধুমাত্র বলছি যে বাবা তোমরা থাকো, নিজের ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, ওপার থেকে এপারে ঢুকো না। এই যে নেতাদের এতগুলো ফ্ল্যাট, খালি ফ্ল্যাট সমস্ত রাখা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিন না এদের, যাদের নামগুলো বাদ যায়। এসআইআর এর পরে একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে রাজ্য জুড়ে বহু নাম বাদ পড়েছে। এ নিয়ে জেলায় জেলায় বিক্ষোভও চলছে। অভিযোগ, যেসব এলাকা থেকে নাম বাদ গিয়েছে সেগুলির বেশিরভাগই মুসলিম অধ্যুষিত এলাকা। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। ভগবানগোলা কেন্দ্রে 86% মুসলিম ভোট। 21-এ এই কেন্দ্রে যেতে তৃণমূল। এসআইআর এর পর দেখা গিয়েছে ভগবানগোলা 4টি বুথে 400 জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে 350-র বেশি মুসলিম বলে দাবি। সার্ভিস ডকুমেন্ট দিয়েছে। আতঙ্ক তো খানিকটা আছে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে 68% মুসলিম ভোট। 21-এর ভোটে এখানে যেতে তৃণমূল। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে হাসনাবাদের রাজপুরের একটি বুথে 257 জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে 150-র বেশি মুসলিম বলে দাবি। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। এই বিধানসভা কেন্দ্রে 45% মুসলিম ভোট। এখানেও 21-এ যেতে তৃণমূল। কেতুগ্রামের একটি বুথে 440 জনের নাম বাদ গিয়েছে। 440 জনের মধ্যে 440 জনে মুসলিম বলে দাবি। আমি একজন বৈধ ভোটার, আমার নাম এখানে আছে, অথচ আমার বাবা ডিলিট। এটা কিভাবে হয়? তাহলে আমি কোথা থেকে এলাম? উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা। এই বিধানসভায় 27% মুসলিম ভোট। গত বিধানসভা ভোটে যেতে তৃণমূল। অশোকনগরের গুমা এলাকা 3টি বুথ মিলিয়ে 1200 নাম বাদ গিয়েছে। এর মধ্যে 1000-এর বেশি মুসলিম বলে দাবি। দার্জিলিংয়ের ফাঁসি দেওয়া। এই বিধানসভা এলাকায় 15% মুসলিম ভোট। 21-এ এখানে যেতে বিজেপি। এই ফাঁসি দেওয়ার একটি বুথে 322 জনের নাম বাদ গিয়েছে। প্রত্যেকেই মুসলিম বলে দাবি। বিশেষ সম্প্রদায়ের দিকে টার্গেট করেছে। মুসলিম ডমিনেন্ট যেখানে পপুলেশন আছে, ভোটারের সংখ্যা, সেখানে তাদের কাগজ থাকা সত্ত্বেও নাম বাদ কিংবা অ্যাডজুডিকেশন, মুসলিম নাম দেখছে আর ফর্ম ভরছে। ওরা কিন্তু বৈধ ভোটার, তারা বুঝতেই পারছে না, সমস্ত কাগজ থাকা সত্ত্বেও তাদের নাম বাঁচাচ্ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা তো শুধুমাত্র বলছি যে বাবা তোমরা থাকো, নিজের ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, ওপার থেকে এপারে ঢুকো না। এই যে নেতাদের এতগুলো ফ্ল্যাট, খালি ফ্ল্যাট সমস্ত রাখা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিন না এদের, যাদের নামগুলো বাদ যায়। নিউজ 18 বাংলা।
হুগলি না নদিয়া, কোথায় ভোট দেবেন তা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই, আর সেই আইনি লড়াই করে মিলেছিল ভোটাধিকার। এবার সেই ভোটারদেরই নাম বাদের তালিকায় 621 জনের নাম। আতঙ্কে নদিয়ার চর যাত্রাসিদ্ধি গ্রাম। প্রথমেই আমাদের 371টা নাম বাদ চলে গেছিল পাড়া থেকে, তারপর আন্ডার জুডিশিয়ালে 250 নাম ছিল, সেখান থেকে 251টা, সেখান থেকে 250 এখন 28 তারিখে বাদ হয়ে গেছে, একজনের শুধু নাম উঠেছে। এখন মোটামুটি আমাদের পাড়ায় 621 জনের নাম পুরো টোটালি বাদ হয়ে গেছে। এখন গ্রামের লোক পুরো আতঙ্কে রয়েছে। 2009 সালে নদিয়া ডিএম এসে দেখে সার্ভে করে বলে গেল যে হ্যাঁ এটা নদিয়ার মধ্যেই পড়ে, তখন স্পেশাল কোটা হিসাবে আমাদের ভোটার সবাইকে বানিয়ে দিয়েছিল। কমিশনার নাম তুললো, কমিশনারই নাম কাটলো। ভোটাধিকারের জন্য আদালতে যেতে হয়েছিল। 2009 স্পেশাল নিয়মে ভোটাধিকার দেয় কমিশন। 17 বছর পর সেই ভোটারদেরই নাম বাদ। একদিকে হুগলি, আরেকদিকে নদিয়া, মাঝখান দিয়ে বয়ে গেছে ভাগীরথী। এই ভাগীরথীর পাড়ে চর যাত্রাসিদ্ধি গ্রাম, যা পড়ে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকায়। 113 নম্বর বুথ। অভিযোগ, এই বুথের মোট ভোটার ছিলেন 1013 জন। প্রথম ভোটার তালিকায় বাদ পড়ে 371 জনের নাম। বিচারাধীন ছিলেন 251 জন। এর মধ্যে 250 জনেরই নাম বাদ। প্রথমেই আমাদের 371টা নাম বাদ চলে গেছিল পাড়া থেকে, তারপর আন্ডার জুডিশিয়ালে 250 নাম ছিল, সেখান থেকে 251টা, সেখান থেকে 250 এখন 28 তারিখে বাদ হয়ে গেছে, একজনের শুধু নাম উঠেছে। এখন মোটামুটি আমাদের পাড়ায় 621 জনের নাম পুরো টোটালি বাদ হয়ে গেছে। এখন গ্রামের লোক পুরো আতঙ্কে রয়েছে। সামনে বাংলার আবাস যোজনা ঘর পেয়েছে, ওরা ভাবছে কি দ্বিতীয় কিস্তির টাকা পাবো কি পাবো না, লক্ষ্মী ভাণ্ডার টাকা পাওয়া যাবে কি যাবে না। নদিয়ার চর যাত্রাসিদ্ধি হুগলি লাগোয়া গ্রাম। স্থানীয়দের দাবি, আগে তারা হুগলি জেলার ভোটার ছিলেন। 1984-তে ভোট দেওয়ার পরে জানানো হয় তারা নদিয়ার ভোটার, হুগলিতে আর ভোট দিতে পারবেন না। এরপর দুই জেলার প্রশাসনের কাছে গিয়ে সমাধান না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চর যাত্রাসিদ্ধি গ্রামের বাসিন্দারা। আইনি টানাপোড়েনের মাঝে বেশ কয়েক বছর ভোট দিতে পারেননি বলে অভিযোগ। 2009-এ নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। তো বাদ যায় 1100 ভোট। এখানে আমাদের 2009-তে হয়েছিল ভোট, স্পেশাল ভাবে হয়েছিল, আর তাও মানে হয়েছিল নদিয়া ডিএম, হুগলি ডিএম দুজনাই এসেছিলেন আমাদের স্কুলে চরযাত্রাসিদ্ধি গ্রামে। দেবাশিস সেন ভোটার কমিশনার ছিলেন 2009-তে পশ্চিমবাংলার। দেবাশিস সেন তখন বলেছিলেন নদিয়া ডিএমকে যে আপনি নেবেন না হুগলি নেবেন এই পাড়াটাকে। হুগলি নাকার করে দিল যে না আমি নেব না। তো নদিয়া ডিএম বললো যে আমি নেব। তো নদিয়া থেকে ভোটারটা তখন হয়। অনেক লড়াই করে পাওয়া ভোটাধিকার, কিন্তু এবার সেই ভোটারদের নামই তালিকা থেকে বাদ। আমার নাম ওটিপিতে ছিল বিচারে, এখন ডিক্লিয়ারে এখন কি এসছে কি এখনো পুরো বাদ গেছে। আমার পরিবারে আমার ফ্যামিলি, আমার বউ এসছে আর আমার ওটিপিতে ছিল। আমাদের নাম 2009 সালে। এখন কি করবো, যেহেতু যেভাবে হোক ভোটের নাম তালিকা তো ওঠাতেই হবে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। 26-এর ভোটে পাখির চোখ ভবানীপুর। আবারও ভবানীপুর জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তাকে পাল্টা দিতে দেরি করেনি তৃণমূল। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে ভবানীপুর ছাড়বো। তো ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। 26-এর লড়াইয়ে দুই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, ভবানীপুর আর নন্দীগ্রাম। সোমবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন শুভেন্দু। মঙ্গলবার তিনি ভবানীপুরে প্রচারে। এদিন সকালে চক্রবেড়িয়া উত্তরে জৈন মন্দিরে পুজো দেন শুভেন্দু। এরপর চক্রবেড়িয়াতে স্বামীনারায়ণ মন্দিরে পুজো দেন। চৌরঙ্গিতেও জৈন মন্দিরে পুজো দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। পুজোর ফাঁকেই জনসংযোগ। ভবানীপুরে কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী। কখনো মিছিল, কখনো পুজো, কখনো ঘুরছেন ভোটারদের বাড়িতে, আর এসবেরই মাঝে ছুড়ে দিচ্ছেন চ্যালেঞ্জ। 23 তারিখ পর্যন্ত নন্দীগ্রামে থাকবো, রাজ্যেও থাকবো। 24 তারিখ সকাল থেকে ভবানীপুরে থাকবো। 29 তারিখে মমতা ব্যানার্জিকে হারানোর কাজ শেষ করে তারপরে স্ট্রং রুম সিল করে
ভবানীপুর ছাড়বো। 4 তারিখে দেখা হবে। তো ওনাকে আসতে বলবেন, আমি সবুজ আবির নিয়ে দাঁড়িয়ে থাকবো কালীঘাট মোড়ে। ভাই ওনার নেতারা তো আগের বারও বলেছিল আপকি বার 200 পার, 70 আটকে গেছে। আমি বলছি এবার কমবে। আর কে কোথায় যাবে, কি আবির মাগবে, সে তো দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলেই বোঝা যাবে। আগামী বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। মনোনয়নে থাকবেন অমিত শাহ। তার আগে বারবার ভবানীপুরে জয়ের হুঙ্কার। এবারে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। ওকে বলেছি আবার রিপিট আমিও করছি, আশায় মরে, তারপরেরটা আর বলবো না। ভবানীপুর অনেকে বলেন কলকাতার মিনি ইন্ডিয়া। গুজরাটি, পাঞ্জাবি, সংখ্যালঘু, বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষের বসবাস। ভবানীপুরের 70 এবং 72 নম্বর ওয়ার্ডে প্রায় 12,000 গুজরাটি ভোটার। তাই এই এলাকায় গুজরাটিতে লেখা লিফলেট বিলি করছে তৃণমূল। दीदी हमेशा से हूँ तो तुम्हारी साथे छूं, प्लीज याद रखो ने। নিউজ 18 বাংলা। বাগদায় একেবারে পারিবারিক লড়াই। ঠাকুর বাড়িতেই লড়াই। মুখোমুখি ননদ এবং বৌদি। ননদ তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর, মমতা বালা ঠাকুরের মেয়ে। বৌদি বিজেপি প্রার্থী সোমা ঠাকুর, শান্তনু ঠাকুরের স্ত্রী। বনগাঁ ঠাকুরনগরের ঠাকুর বাড়ি মতুয়াদের ভর কেন্দ্র। আগেও ভোটের লড়াই হয়েছে বাড়ির 2 সদস্যের মধ্যে। এবার সেখানে নয়া সমীকরণ। মুখোমুখি ঠাকুর বাড়ির ননদ বৌদি। বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মধুপর্ণা ঠাকুরকে। মঙ্গলবার 4র্থ প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। বাগদায় তারা টিকিট দিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে, যিনি সম্পর্কে মধুপর্ণা ঠাকুরের বৌদি। লড়াইয়ের ময়দানে যে যার জায়গা থেকে সে লড়বে। আমি যেরকম ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসাবে মনোনীত হয়েছি, আমি আমার মতন লড়বো। আমি কারোর সাথে কারোর তুলনা করব না। আমি আমারটাকে নিয়ে ভাববো, কেননা আমাকে ময়দানে নামতে হবে। আমার বৌদি হয় সোমা ঠাকুর। পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবী, তার 3 ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর, মৃদুল কৃষ্ণ ঠাকুর এবং মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। কপিল কৃষ্ণ ঠাকুর এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের 2 ছেলে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনার সভানেত্রী। একাধিক ভোটে স্বামী শান্তনু ঠাকুরের প্রচার সঙ্গী হয়েছেন সোমা, কিন্তু সরাসরি রাজনৈতিক লড়াইয়ে নামেননি। এবার ভোট ময়দানে প্রথম প্রতিদ্বন্দ্বী ননদ। পরিবার সম্পূর্ণ আলাদা। আমি বারবার বলছি, এখানে পরিবারের সাথে রাজনৈতিক গুলিয়ে ফেললে হবে না। সাধারণ মানুষের কাছে যাব, মতুয়াদের কাছে যাব, সকলের অবশ্যই আশীর্বাদ থাকবে। কেননা আমি বারবার বলছি যে বাগদার মাটি বিজেপির মাটি। আমার বৌদি হয় সোমা ঠাকুর। পারিবারিক সম্পর্ক আলাদা, কিন্তু যেটা আমাদের পলিটিক্যালি যেটা আছে সেটা লড়াই হবে, 100% হবে। বাগদা বিধানসভায় আমরা যখন মাটিতে লড়াই করব, তখন সম্পর্কটা থাকবে না। বাগদা বিধানসভা মতুয়ারা বড় ফ্যাক্টর। বাগদায় মতুয়া ভোট প্রায় 42%। 21-এর ভোটে তৃণমূলকে 9,792 ভোটে হারান বিজেপির বিশ্বজিৎ দাস। পরে তিনি তৃণমূলে যোগ দেন। উপনির্বাচনে বাগদা থেকে মধুপর্ণা ঠাকুরকে টিকিট দেয় তৃণমূল। পদ্মের হাত থেকে বাগদা ছিনিয়ে নেয় ঘাসফুল। 2024 সালের উপনির্বাচনে 33,455 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দেন মধুপর্ণা ঠাকুর। যদিও 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে বাগদায় 20,000-এরও বেশি ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। এবার 26-এ কি হবে? বাগদায় মুখোমুখি ননদ বৌদি। উত্তর 24 পরগনার বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। কখনো চড়া রোদ, আবার কখনো রাস্তায় বেরোলেই ঘেমে নিয়ে একসা, আবার কখনো বৃষ্টি,
আকাশের মুখ ভার, এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলায় মিলিজুলি আবহাওয়া। মেনলি 1 তারিখে দক্ষিণের জেলাগুলো, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মেনলি এই জেলাগুলো স্থানীয়ভাবে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে, তাপমাত্রা বাড়বে। 5 তারিখ নাগাদ গিয়ে পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলো 2-1 জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। চড়া রোদ, রাস্তায় বেরোলে ঘেমে স্নান, পরদিনই আকাশের মুখ ভার, কখনো মেঘ, কখনো বৃষ্টি। বৃষ্টি হোক কিংবা রোদ, রাস্তায় বেরোলে এখন ছাতা মাস্ট। মার্চের শেষ কয়েকদিন ভিজেছে বাংলা। 1 এপ্রিল বুধবার থেকে হাওয়া বদল, চড়বে পারদ, বাড়বে গরম। এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 37 ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে 3 থেকে 5 ডিগ্রি। এবার আবহাওয়া দপ্তর জানালো 5 এপ্রিল ফের হাওয়া বদল, একাধিক জেলায় নামবে স্বস্তির বৃষ্টি। আলিপুরের পূর্বাভাস। মেনলি 1 তারিখে দক্ষিণের জেলাগুলো, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মেনলি এই জেলাগুলো স্থানীয়ভাবে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে, তাপমাত্রা বাড়বে। 5 তারিখ নাগাদ গিয়ে পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলো 2-1 জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। নিউজ 18 বাংলা।